হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই ভালো রয়েছো। তো প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে আমাদের যে নির্ধারিত লক্ষ্য অর্থাৎ 1000+ সিডিপি সমাধান, সেই লক্ষ্যের নিরিখে আজকে আমরা পেডাগোজি চ্যাপ্টার 3 অর্থাৎ 3 নম্বর পেডাগোজি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। আজকের যে চ্যাপ্টারটি রয়েছে সেটা কি সমস্যা সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু, অর্থাৎ একজন শিশুকে এখানে সমস্যার সমাধানকারী মানে প্রবলেম সলভার এবং বৈজ্ঞানিক তদন্তকারী ইনভেস্টিগেশন, যেটা হচ্ছে বৈজ্ঞানিক হবে, সায়েন্টিফিক ইনভেস্টিগেশনে তাকে তৈরি করা হবে আর কি, অর্থাৎ সে কী হবে, সায়েন্টিফিক ইনভেস্টিগেটর। তো এইরকমভাবে শিশুর কথা আমরা আলোচনা করব। তো এর মাধ্যমে আমাদের যে জায়গাগুলিতে সুবিধে হবে সেগুলো হলো ডাব্লিউবি প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট, এসএলএসটি, যাদের এডুকেশন রয়েছে তাদের তো সুবিধা হবে। তো সেই জায়গা থেকে বলি যে আজকে আমরা এই পেডাগোজি চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ পেডাগোজিক্যাল যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা প্র্যাকটিস করব। আমার কাছে অ্যান্সার স্ক্রিপ্ট রয়েছে, আমরা প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেখানে নিজেরা উত্তর একটা করব, তারপর আমরা উত্তরটা মিলিয়ে দেখে নেব অ্যাকচুয়ালি আমাদের ভাবনা চিন্তাটা ঠিক হয়েছে কিনা। পেডাগোজিক্যাল কোশ্চেন তো এই কারণে। তো চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেখানে কি বলা হয়েছে, শিক্ষার্থীকে কর্মের মধ্যে সক্রিয় করে তোলাই হলো অপশান এ সক্রিয়তাবাদ, অপশান বি স্বাধীনতা, অপশান সি আত্মসচেতনতা, অপশান ডি সৃজনশীলতা। এখানে বলছে যে শিক্ষার্থীকে কর্মের মধ্যে সক্রিয় করে তোলাই হলো, কর্মের মাধ্যমে কাজ দিয়ে শিক্ষার্থীদেরকে সক্রিয় করে তোলা হবে। এটা তাহলে কি, সক্রিয়তাবাদ, স্বাধীনতা, আত্মসচেতনতা, সৃজনশীলতা? দেখেই মনে হয় সক্রিয়তাবাদ হতে পারে। সক্রিয়তাটা প্রত্যেকটাতেই রয়েছে, আত্মসচেতন হতে হলেও সক্রিয় থাকতে হয়, স্বাধীনতা দান করলেও সক্রিয়তা থাকে, সেখানে সক্রিয় হয়, সেখানে কর্মের মধ্যে সক্রিয় করে তোলা, সৃজনশীলতা। সক্রিয়তাবাদে দেখা যাক কি আছে, অপশান এ ঠিক আছে, সক্রিয়তাবাদ। পেডাগজিক্যাল কোশ্চেন একটু ভাবতে হয়, ঠিক আছে, একটু ভেবে উত্তর দেওয়া উচিত। তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে কি, শিক্ষায় উপকরণ ব্যবহারের উদ্দেশ্য হলো, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে টিএলএমটা ব্যবহার করি, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, তো তার উদ্দেশ্যটা কি, শিক্ষার্থীদের সক্রিয়তা দান, শিক্ষাকে আকর্ষণীয় করা, শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করা, শিক্ষার উদ্দেশ্যকে বাস্তবতা দান। আচ্ছা, শিক্ষার্থীকে সক্রিয়তা দানও এটাও হবে, শিক্ষাকে আকর্ষণীয় করা, দেখো এটাও কিন্তু এক প্রকারের হবে, শিক্ষার্থীর মনোযোগকে আকর্ষণ করা এটাও হবে, আবার শিক্ষার উদ্দেশ্যকে বাস্তবতা দান এটাও কিন্তু হবে। তো এই জায়গায় দেখো, আমরা যদি লাস্ট যে অপশানটা আছে শিক্ষার উদ্দেশ্যকে বাস্তবতা দান, এই পয়েন্টটাকে ধরি, তাহলে এর মধ্যেই দেখো এই শিক্ষাকে আকর্ষণীয় করাও থাকবে, শিক্ষার্থীকে সক্রিয় করে তোলা এটাও থাকবে, শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করা এটাও থাকবে। মনে হয় অপশান ডিটা হতে পারে। তো সেই জায়গায় দেখা যাক কি হয়। না, অপশান এ করেছে, শিক্ষার্থীকে সক্রিয়তা দান, এগুলো বুঝিয়ে দিই, শিক্ষার্থীকে সক্রিয়তা দান বলেছে। এটা হয়তো এমন হতে পারে যে ধরো শিক্ষার উপকরণ আমরা ব্যবহার করছি মূলত শিক্ষার্থীরা যাতে সক্রিয় হয়, শিক্ষার উদ্দেশ্যকে আমরা যে কোনো প্রকারই বাস্তবতা দান করতে পারি। মানে আমি ধরো কোনো একটা তত্ত্বকে বোঝাবো, তো সেই জায়গায় আমি মনে করো টিএলএম ব্যবহার করছি না, তবুও তো আমি কোনো না কোনোভাবে শিক্ষার্থীকে লেকচার মেথড মানে বক্তৃতা পদ্ধতি বা আলোচনা পদ্ধতি, এর মাধ্যমেও তো আমরা তত্ত্বটা নিয়ে আলোচনা করতে পারি, বা সেটাকে কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে সেগুলো আমরা আলাপ সালাপের মাধ্যমেও আমরা কিন্তু ওই তত্ত্বটাকে জেনে নিতে পারি, শিখে নিতে পারি, বুঝে নিতে পারি। কিন্তু সেখানে শিক্ষার্থীরা কিন্তু বিশেষ সক্রিয় হয় না। তো মূলত মনে হয় সেই দিক দিয়ে ভেবে
শিক্ষার উপকরণ ব্যবহারের উদ্দেশ্যটা শিক্ষার্থীদের সক্রিয়তা দান করা, এটা হয়েছে। ঠিক আছে, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করাটাও কিন্তু টিএলএম এর কিন্তু একটা লক্ষ্য। তবে এগুলোর থেকে কিন্তু এটা অ্যাকচুয়ালি একটু আরও বেশি বেশি বেশিভাবে অনেকটা বেশি করে মানে আগ্রহী করে আর কি শিক্ষার্থী অনেক বেশি সক্রিয় করে তোলে আর কি, এই কারণে। 3 নম্বর প্রশ্নে রয়েছে, দেখো শিক্ষার্থীর আত্মসক্রিয়তা আসে প্রধানত কোথা থেকে? আত্মসক্রিয়তা মানে নিজের থেকে সক্রিয় হচ্ছে। অপশান এ আগ্রহ থেকে, পুরস্কার, বি বলছে পুরস্কার, তারপরে বলছে বুদ্ধি থেকে, তারপরে বলছে মনোযোগ থেকে। দেখো এখানে বুদ্ধি থেকে আত্মসক্রিয়তা আসবে না, মনোযোগ থেকে তো নয়। দেখো আগ্রহ হবে, পুরস্কারও হবে। পুরস্কার যদি আমরা দেখি, পুরস্কার থেকে আত্মসচেতনতা কিন্তু আসে না। ঠিক আছে, আত্মসচেতনতার জন্য আগ্রহটা প্রয়োজন। নিজে থেকে সচেতন হচ্ছি কোনো একটা ব্যাপারে, আগ্রহ পুরস্কার যে কোনো একটা হবে। দেখা যায় উত্তর কি আছে, তিনের এই আগ্রহ। ঠিক আছে, আগ্রহ হবে। তোমরা যারা আগ্রহ ভেবেছিলে একবারে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি আছে 4 নম্বর প্রশ্নে, সমস্যা সমাধান পদ্ধতির কথা কে বলেছেন? সমস্যা সমাধান পদ্ধতির কথা কে বলেছেন? এটা আমরা সকলেই জানি। আচ্ছা, এখানে যে অপশানগুলো দিয়েছে মন্তেশ্বরী, ডিউই, ডাল্টন, রস, কোনটা হবে? এখানে উত্তরটা আশা করি ডিউ হবে। ওই যে আমরা জন ডিউয়ের সমস্যা সমাধানে 5টা পদ্ধতি সম্ভবত আছে জন ডিউয়ের, তো সেটা আমরা কিন্তু এর আগের ক্লাসে আমরা দেখেছি। ঠিক আছে, সমস্যা সমাধান পদ্ধতির 5টা স্তর পর্যায়ক্রমে লেখো, এরকম একটা ছিল, লেখো না দেখাও, এরকম একটা ছিল। তো এখানে ডিউটা হবে সম্ভবত, দেখিয়ে নিয়ে জানাও। হ্যাঁ, বি আছে, বি বি বি। ঠিক আছে, ঠিকই আছে, বি, জন ডিবি। এরপরে দেখো কি প্রশ্ন আছে, 5 নম্বর প্রশ্নে রয়েছে সমস্যা সমাধান হলো একটি ড্যাশ। অপশান এতে রয়েছে শিক্ষণ পদ্ধতি, চিন্তন পদ্ধতি, কৌশল, মূল্যায়ন পদ্ধতি। মানে এই যে সমস্যা সমাধান করছি, এটা কি শিক্ষা দানের পদ্ধতি, চিন্তন মানে তোমার চিন্তা করার পদ্ধতি, নাকি মূল্যায়ন করার পদ্ধতি, নাকি কৌশল? আমার মতে তো কৌশল হওয়া উচিত না। সমস্যা সমাধান দেখো শিক্ষণ পদ্ধতি, তাই না? শিক্ষা দানের জন্য পদ্ধতি কিন্তু একটা সমস্যা সমাধান পদ্ধতি। কি হবে এটা? সমস্যা সমাধান হলো একটি শিক্ষণ পদ্ধতি, শিক্ষা দানের কিন্তু একটা পদ্ধতি হিসেবে আমরা জেনেছি, পদ্ধতি হিসেবে, কৌশল হিসেবে নয়। আমরা জেনেছি যে শিক্ষা দানের পদ্ধতি হিসেবেই কিন্তু আমরা জেনেছি যে সমস্যা সমাধান পদ্ধতি, আলোচনা পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, তো এইগুলো আবিষ্কারমূলক পদ্ধতি। তো সেই জায়গায় আমার মনে হয় শিক্ষণ পদ্ধতি হওয়া উচিত। দেখা যায় 5 দাগে কি আছে, এ। ঠিক আছে, 5 দাগের এ হবে। আচ্ছা, এরপরে দেখো 6 দাগের যে প্রশ্ন, সেখানে কি রয়েছে, ব্যক্তি তার উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে সচেতন থাকে কিন্তু লক্ষ্যে পৌঁছানো সম্পর্কে তার ধারণা থাকে না, একে বলে কি? ব্যক্তি তার উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে সচেতন আছে কিন্তু লক্ষ্যে পৌঁছানো সম্পর্কে তার ধারণা নেই, একে বলে কি? সমাধান, সমস্যা, দক্ষতা, শিখন। লক্ষ্যে পৌঁছানোর সম্পর্কে ধারণা থাকে না, এটা সমস্যা নাকি দক্ষতা? আমার মতে সমস্যাটা হওয়া উচিত। কারণ কি, তোমার লক্ষ্য সম্পর্কে তো আমরা সবাই সচেতন, কিন্তু কিভাবে পৌঁছবো সেটাই তো সমস্যা, তাই না? দেখা যাক 6 দাগের কি, 6 দাগের বি আছে। ঠিক আছে, বি। 7 দাগে দেখো রয়েছে সমস্যা সমাধান হলো কোনো পরিস্থিতিতে নতুন সমাধান খুঁজে পাওয়ার প্রক্রিয়া, এটা বলেছেন কি? ওরে বাবা, সমস্যা সমাধান হলো কোনো পরিস্থিতিতে নতুন সমাধান খুঁজে পাওয়ার প্রতিক্রিয়া বা প্রক্রিয়া। এটা কি হবে? রুশো হবে কি? না না, রুশো তো ভাই মনে হয়নি। কোনটা হতে পারে? রস বলেছে, রস আছে, জ্ঞানে আছে, কিটা হবে তাহলে? উলফক আছে, উলফক বা উলফ।
কোনটা হবে দেখিনি, জ্ঞানে হবে কি, দেখা যাক কি হয়। সাতের সাথে না, সাতের উল্ফক হবে, হ্যাঁ, উল্ফ, উল্ফক। তো যাই হোক, তো এর পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 8 দাগে রয়েছে সমস্যামূলক পরিস্থিতির উপাদান হলো, দেখো আগের প্রশ্ন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সমস্যা সমাধান হলো কোনো পরিস্থিতির নতুন সমাধান খুঁজে পাওয়ার প্রতিক্রিয়া। সমস্যা সমাধান হলো কোনো পরিস্থিতির নতুন সমাধান খুঁজে পাওয়ার প্রতিক্রিয়া, মানে তোমার কাছে কোনো একটা সমস্যা রয়েছে, তার সমাধানটা তুমি নতুনভাবে খুঁজলে, এটাই হচ্ছে বলেছেন উলফক। এবারে দেখো কি রয়েছে 8 দাগে যে প্রশ্ন, সমস্যামূলক পরিস্থিতির উপাদান হলো উদ্দীপক উপস্থিতি, শিক্ষার্থী, শিক্ষার্থীর প্রতিক্রিয়া, সবকটি। সমস্যামূলক পরিস্থিতির উপাদান, উদ্দীপকের পরিস্থিতি, শিক্ষার্থী, শিক্ষার্থীর প্রতিক্রিয়া, সবকটি। এটা সবকটি হতে পারে নাকি বলতো দেখি। 8 দাগের কি আছে, 8 দাগের ডি, সবকটি। 9 দাগের কি আছে, আবিষ্কারমূলক শিক্ষণ তত্ত্বে ধারণা দেন। আবিষ্কারমূলক, এটা কোনটা হবে, ব্রুনার, আসুবেল, থর্নডাইক, টলম্যান। এটা টলম্যান মনে হয়, টলম্যান হবে। আবিষ্কারমূলক পদ্ধতির কথা বলেন কি, আবিষ্কার করে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করবে, মনে হয় টলম্যান হবে। টলম্যান, দেখা যাক কি হয়। নয়ে নয়ে নয়ে, চলো নয়ে রে না গো, ব্রুনার, ব্রুনার, এটা ভুলে গেল। আবিষ্কারমূলক শিক্ষণ তত্ত্বে ধারণা দেন তাহলে ব্রুনার, মনে রাখতে হবে এটা আমাদের। 10 দাগের কি প্রশ্ন হয়েছে, নিচের কোনটি সংশোধনীমূলক শিক্ষার কাজ, সংশোধন রিমিডিয়াল, রিমিডিয়াল যে টিচিং বা যে কিছু, সেটাই হচ্ছে। অপশানে কি আছে, শিক্ষার্থীর দুর্বলতা, শিক্ষার্থীর দুর্বলতার বিস্তার ও গভীরতা চিহ্নিতকরণ, দুর্বলতার ক্ষেত্রগুলোকে সংশোধন করা, দুর্বলতার ক্ষেত্রগুলোকে সংশোধনের মাধ্যমে শিক্ষার্থীকে মূল ধারায় ফিরিয়ে দেওয়া, উপরের সবকটি। শিক্ষার্থীর দুর্বলতার বিস্তার এবং গভীরতাকে চিহ্নিত করা, দেখো চিহ্নিতটা আগে হয়ে গেছে, এই জন্যই হচ্ছে রিমিডিয়াল টিচিং, তাই না? ওখানে দুর্বলতা চিহ্নিত করা হবে না, তো আমার মনে হয় সিটাই হওয়া উচিত। 10 থেকে জানি না কি দেওয়া আছে, তো ডি দিয়েছে, ডি দিয়েছে, কিন্তু উত্তরটা ঠিক পছন্দ হচ্ছে না। হয়তো তোমাদের কারো কেউ কেউ হয়তো করেছে, হয়তো উত্তরটা ঠিকই আছে, কিন্তু দেখো দুর্বলতার বিস্তার এবং গভীরতা চিহ্নিত করানো তো আগে হয়ে যায়। রিমিডিয়াল ধরো কাউকে দেওয়া হবে সংশোধনীমূলক শিক্ষা, মানে তোমাকে আলাদা করে শেখাবে, কেন শেখাবে, তুমি শিখতে পারোনি বলে, মানে তোমার শেখাটা পারোনি যে তুমি, সেটা আগে থেকে চিহ্নিত হয়ে গেছে। তো সেই জায়গায় এখানে ডি দিয়েছে উত্তর, ঠিক আছে। এখানে হ্যাঁ, ডি দিয়েছে উত্তর। আমার মনে হয় যে দুর্বলতার ক্ষেত্র সংশোধনের মাধ্যমে সংশোধন করবে সেখানে, তাই না, শিক্ষার্থীকে মূল ধারায় ফিরিয়ে দেওয়া, কি হবে কে জানি। এটার তবে ডি আছে, বইতে যে উত্তর আছে আমরা সেটাই নেব, ডি আছে। 11 থেকে আছে, দেখো সমস্যা সমাধান প্রক্রিয়ায় শেষ ধাপ কোনটি, সমাধানের নকশা প্রস্তুত, সমাধানের সংজ্ঞাদান, সামান্যীকরণ, ধারণা গঠন, তত্ত্বের সারিবিন্যাস। দেখো নকশা প্রস্তুত কখনোই হতে পারে, নকশা কখন প্রস্তুত, আমরা বাড়ি তৈরির পরে কি নকশা প্রস্তুত করি, কখনোই না, আগে। তাহলে এখানে শেষ ধাপের কথা বলেছে। সমস্যা সংজ্ঞাদান তো কখনোই হবে না, সমস্যা আমরা আগে থেকে বুঝতে পারি যে এটাই আমার কাছে সমস্যা, তখনই সমস্যার সংজ্ঞা হয়ে যায়। তারপর বলেছে এখানে আমাদের ডিটা যদি ধরি, তাহলে আমরা দেখতে পাবো ডিতে আছে তথ্যের সারিবিন্যাস। তথ্যের সারিবিন্যাস সমস্যার আগে করা হয়, এই সমস্যাটাকে সমাধানের জন্য কোন কোন তথ্যগুলো লাগতে পারে সেগুলো আমরা নিয়ে একত্রিত করি। অ্যাকচুয়ালি এটা হবে সামান্যীকরণ এবং ধারণা গঠন। সামান্যীকরণ যেটা কি, যেটা হচ্ছে মানে একেবারে যেগুলো দরকার সেগুলো নিলাম, বাদ বাকিগুলো বাদ দিলাম, এটা হচ্ছে সামান্যীকরণ হয়ে গেল। এর মাধ্যমে আমরা একটা সাধারণ ধারণাতে উপস্থিত হলাম। তো এটাই, আশা করি 11টা, তো 11টা সি, ঠিক আছে। এবারে 12, সমস্যা সমাধান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ, সমস্যা সমাধানের দ্বিতীয় ধাপ, সমস্যা সমাধানের সেই ডিবি এর যে 5টা সমাধান পদ্ধতি ছিল না, সেখানে দ্বিতীয় ধাপ কি ছিল, সমাধানের নকশা, তথ্যের বিশ্লেষণ, তথ্যের সারিবিন্যাস, সমস্যার সংজ্ঞাদান। সমস্যার সংজ্ঞাদান নিতে পারছি না, জানি না কি উত্তর আছে। সমাধানের নকশা, দ্বিতীয় ধাপে সমাধানের নকশা, তথ্যের বিশ্লেষণ,
সমাধানের নকশাটাই হবে, তাই না? দ্বিতীয় ধাপে প্রথমে তো সমস্যা নিলাম, এবারে সমস্যাটা কি ধরনের সেটা আমরা জানবো। তো সেই জায়গায় আমার মনে হয় এটা হওয়া স্বাভাবিক। দেখা যাক কি হয়। 12 বলেছে সমাধানের নকশা প্রস্তুত করতে হবে তোমাকে। 13তে রয়েছে দেখো, সমস্যা সমাধানের কোনটিকে মাথায় রেখে সমাধান করতে হবে। সমস্যা সমাধানে কোনটিকে, কোন জায়গাটা বা কোন বিষয়টা, কোন বস্তুটা, কোন চিন্তাটাকে মাথায় রেখে সমাধান করতে হবে। অপশান এ সঞ্চয়কৃত তথ্যের কথা, ইনপুট তথ্যের কথা, আউটপুট তথ্যের কথা, সবগুলি। সমস্যা সমাধান যখন করছি কোন তথ্যটাকে মাথায় রাখতে হবে, মানে আমি কতগুলো তথ্য সঞ্চয় করেছি, ইনপুট মানে কি কি লাগাচ্ছি, আর আউটপুট মানে সেখান থেকে কি কি জানতে পারছি, এগুলো সবগুলোই কিন্তু দরকার। এখানে আবার কোনটি বলেছে, দেখা যাক এর উত্তর কি আছে। 13 সবগুলি। 14 নিচের কোনটি সমস্যা সমাধান পদ্ধতির প্রথম ধাপ। সমস্যা সমাধান পদ্ধতির প্রথম ধাপ সমাধানের অনুশীলন, সমস্যার সংজ্ঞাদান, তথ্যের সমস্যার সংজ্ঞাদান। এই যে সমস্যার সংজ্ঞাদান, এটাই হচ্ছে প্রথম, তাই না? আশা করি এটা প্রথম হবে, দেখি না। আচ্ছা, দেখার আগে আমি একটা কথা বলি। সমস্যা সমাধানের প্রথম ধাপ কি হতে পারে, সে জায়গায় অপশানগুলো বলে দিই। সমস্যার সমাধানের নকশা বলেছে, সমস্যার সংজ্ঞাদান বলেছে, সমাধানের অনুশীলন বলেছে, তথ্যের সারিবিন্যাস বলেছে। সেখানে আমার মনে হয় সমস্যার সংজ্ঞাদান হবে। আমরা উত্তরটা দেখে নিই, ঠিক আছে? 14 আছে। তোমরা যারা বি করেছো একদম ঠিক করেছো। তো 15 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, জন ডিউই এর সমস্যা সমাধানের শেষ সোপানটা কোনটা? শেষ সোপান ডিউই এর মতে শেষে কি করব আমরা? প্রয়োগ করব, পরীক্ষণ করব, নাকি সমস্যা সমাধান নির্ণয় করব, চক্রবর্তী সম্পাদন, সমস্যার সৃষ্টিকরণ? সমস্যার সৃষ্টিকরণ তো নয়, চক্রবর্তী সম্পাদন নয়, সম্ভাব্য সমাধান নির্ণয়করণ নয়, প্রয়োগ বা পরীক্ষণ, ওটাই হবে বলে মনে হয়। 15 দেখো, এগুলো কখনো এগুলো কখনো হবে না। কেন বলতো? সক্রিয়তা ভিত্তিক সম্পাদন কখন করব আমরা? সমস্যা সমাধানের শেষে তো নয়। সমস্যা সমাধান করতে গেলে আমাদের সক্রিয় থাকতে হবে। বলেছে সমস্যার সৃষ্টিকরণ, সেটা তো প্রথমে। সম্ভাব্য সমাধান নির্ণয়, সমাধানটা করার জন্য আমরা কিছু কিছু উপায় ভেবে রাখলাম। এবার সে কোন উপায় হবে আমি জানি না, কিছু কিছু উপায় যে ভেবে রাখলাম, মানে সম্ভাব্য সমাধানের পথ। আর এটা বলছে প্রয়োগ বা পরীক্ষণ। প্রয়োগ বা পরীক্ষণ আমরা তখনই করব যখন আমরা জেনে নিলাম যে সমস্যাটা এই পদ্ধতিতে হচ্ছে। এবার এই পদ্ধতিটা প্রয়োগ করে আমরা অন্য কোনো সমস্যার সমাধান করা যায় কিনা ওটা আমরা দেখব, অথবা যে সমাধানটা করেছি সেটা সঠিক কিনা সেটা আমরা বিচার করব। এইগুলো হচ্ছে শেষ পর্যায়ে, তাই না? তো সেই জায়গায় প্রয়োগটাই হবে বা পরীক্ষণ। আচ্ছা, 16 নম্বরে বলেছে ডিউই এর সমস্যা সমাধানের 4টি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তর কোনটি? তৃতীয় স্তর। এইগুলো কিন্তু ভাইটাল প্রশ্ন। বলেছে পরিকল্পনাকরণ, বিচারকরণ, কর্মসম্পাদন, উদ্দেশ্য নির্ধারণ। উদ্দেশ্য নির্ধারণ হবে না সম্ভবত, কর্মসম্পাদন বলেছে। তৃতীয়, দেখো প্রথমে আমরা সমস্যাটাকে জানলাম যে সমস্যাটা কি, মানে সমস্যা আমার কাছে এলো। এরপর আমি সমস্যাটাকে বিশ্লেষণ করে দেখলাম যে এটা কি ধরনের সমস্যা। তারপরে এইবারে সমস্যা সমাধানের জন্য সম্ভাব্য উপায় ভাববো যে সমস্যাটাকে কিভাবে সমাধান করা যেতে পারে। তারপরে তো তথ্য নেব নাকি, তারপরে কর্মসম্পাদন হবে। তো সেই জায়গায় আমার মনে হয় পরিকল্পনাকরণটাই হবে বলে মনে হয়। 16, দেখা যাক 16 কি আছে। 16 সি বলেছে রে। 3 নম্বরে সি হলো, কর্মসম্পাদন হলো। কর্মসম্পাদন করে দিলাম ডিউই এর ক্ষেত্রে। কর্মসম্পাদন বলেছি, কিন্তু মনে হয় কর্মসম্পাদন নাও হতে পারে। কর্মসম্পাদন, আচ্ছা হোক, কর্মসম্পাদন, চলো কর্মসম্পাদন। সমাধান সমস্যা সমাধান হলো একটি শিক্ষণ কৌশল, প্রশিক্ষণ কৌশল, দক্ষতা শিক্ষণ কৌশল, মানসিক কৌশল। শিক্ষণ কৌশলই হবে। আবার কি শিক্ষণ কৌশলই হবে নাকি?
সতেরোর কি আছে দেখি ভাই। 17 এ শিখন কৌশল। 18 নম্বর প্রশ্ন রয়েছে প্রশ্নোত্তরের মাধ্যমে সমস্যা সমাধানের ধারণা দেন। প্রশ্নোত্তর পদ্ধতি জন ডিউই, কিলপ্যাট্রিক, সক্রেটিস, রুসো। এখানে তো প্রশ্নোত্তরের মাধ্যমে সক্রেটিসই ছিল তো মনে হয়। দেখি দাঁড়াও কি আছে দেখি দাঁড়াও। উত্তরটা কি দিয়েছে এটা কত? 18 বি, সক্রেটিস হবে। এরপরে 19 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোনটি সমস্যা সমাধানের প্রকৃতি নয়? সমস্যা বিশ্লেষণ ও যুক্তি নির্ভর, বিতে বলেছে পাঠ্য বিষয় সমস্যার আকারে থাকে, সিতে বলেছে সমস্যা জীবন অভিজ্ঞতা কেন্দ্রিক, ডিতে বলেছে সমস্যা সমাধানে শিক্ষার্থীর কোনো ভূমিকা নেই। লাস্টেটাই হবে। শিক্ষার্থীর ভূমিকা তো অবশ্যই থাকবে, শিক্ষার্থী তো সমস্যা সমাধান করবে, তাই না? এটা সবার পারা উচিত না। ঠিক আছে, ডি। 20 রয়েছে নিচের কোনটি সমস্যা সমাধানের পদ্ধতির সঙ্গে সম্পর্কযুক্ত? এ সক্রিয়তা, বি সমস্যামূলক কাজ, সি চিন্তন, ডি সবকটি। আশা করি এর উত্তরে সবাই পারবো। এর উত্তরটা হবে কি ডি। আশা করবো যে সবাই ডি করেছো। দেখা যাক কি আছে। 20 ডি একদম রাইট অ্যান্সার। চলো 21 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোনটি শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য প্রয়োজন? অপশন এ সমস্যা সমাধানের পদ্ধতিগত ধারণা, বি বিশ্লেষণী ক্ষমতা, সি সমস্যা সমাধানের পূর্ব অভিজ্ঞতা, সবকটি। এখানে অ্যাকচুয়ালি সবকটি হবে, তাই না? নাকি বলতো সবকটি হওয়া উচিত? তো সবকটি কি হবে? 21 ডি, হ্যাঁ সবকটি। আচরণবাদী, এবার চলো আচরণবাদীদের দিকে। আচ্ছা, আচরণবাদীদের মতে নিচের কোনটি সমস্যা সমাধানের কৌশল? উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন, অভ্যাস গঠন, ধারণা গঠন, অভ্যাস শৃঙ্খল গঠন। দেখো আচরণবাদী যারা ছিল আমরা মিনিমাম দুজনের কথা যদি আমরা ধরি, সেখানে আমরা থর্নডাইকের কথা পাবো, আবার প্যাভলভের কথাও পাবো, আবার পরে স্কিনারও আছে। তো এরা যে পরীক্ষাগুলো করেছে এরা কিন্তু আচরণবাদী। প্রত্যেকটাতেই কিন্তু নির্দিষ্ট উদ্দীপক আছে এবং তার স্বাভাবিক প্রতিক্রিয়া আছে, কিন্তু কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর কথা বলা হয়েছে। তো এই জায়গায় উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক হবে বলে মনে হয়। তো দেখা যাক কি উত্তরটা হতে পারে। কি আছে দেখি, 22, তো 22 এ। ঠিক আছে, আশা করবো সবাই এই উত্তরটা করেছো। 23 দাগে রয়েছে প্রজ্ঞাবাদীদের মতে নিচের কোনটি সমস্যা সমাধানের কৌশল? প্রজ্ঞাবাদী মানে জ্ঞানমূলক, মানে এখানে আমরা পেয়ে যাব কারা? পেয়ে যাব প্রথমেই তো পেয়ে যাবো পেঁয়াজে, তাই না? পেঁয়াজি নয় পেঁয়াজে, ঠিক আছে পেঁয়াজের কথা পাবো, যে পেঁয়াজে যিনি। আর তারপরে পাবো ব্রুনার পেয়ে যাব আমরা, তাই না? এটাও কিন্তু জ্ঞানমূলক, ঠিক আছে। তো যাই হোক, এখানে কি বলেছে? প্রজ্ঞাবাদীদের মতে নিচের কোনটি সমস্যা সমাধানের কৌশল? উদ্দীপক প্রতিক্রিয়া, অভ্যাস গঠন, ধারণা গঠন, বৌদ্ধিক গঠনের পরিবর্তন। দেখো এখানে কিন্তু উত্তরটা বাছার সবচেয়ে সহজ উপায়। সেটা কি? যে প্রজ্ঞাবাদী বলেছে, প্রজ্ঞা মানে কি? জ্ঞান, জ্ঞানের ব্যাপার মানে কি? বৌদ্ধিক ব্যাপার, তাই না? সেখানে অভ্যাস কি করবে, ধারণা কি করবে, আর এটা আমার মনে হয় সি হবে। দেখা যাক কি হয়। সি। 24 রয়েছে কি গেস্টাল্ট তত্ত্ব অনুসারে সমস্যা সমাধান কখন হয়? গেস্টাল্ট মানে কি? সমগ্রতাবাদ, ঠিক আছে। এই ধারণাগুলো আমাদের কিন্তু রাখতে হবে, কিছু প্রাথমিক ধারণা কিন্তু আমাদের থাকতে হবে, তার জন্য একটু পড়তে হবে, ঠিক আছে। এই যে চ্যাপ্টারগুলো আমি বলছি, তো এই যে জায়গাগুলো, এগুলো যদি তোমাদের কাছে বই থাকে তো তোমরা পড়তে পারো, ঠিক আছে। না থাকলে কমেন্টে জানিও যে আমাদের শেষে, মানে ধরো ভিডিওর শেষে তুমি যদি চাও তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার ছবি তুলে সেটাকে আমি এখানে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে। তাহলে তোমরা সেটাও পেয়ে যাবে সঙ্গে। আচ্ছা, গেস্টাল্ট তত্ত্বের মাধ্যমে কি হয় না, অন্তর্দৃষ্টি জাগ্রত হলে, অভ্যাস গঠন হলে, উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক হলে ধারণা গঠন। দেখো এটা তো হবে না, এটা তো অনুবর্তনে চলে যাচ্ছে, অভ্যাস গঠনও সেই অনুবর্তনের দিকে। অন্তর্দৃষ্টি মনে করো তুমি, সাপোজ একটা উদাহরণ, ম্যাথের একটা কোশ্চেন তুমি কোনো কারণে পারোনি, এবার সেটা নিয়েই তুমি সারাদিন চিন্তা করছো কী কারণে পারলাম না, গণিতটা তো খুব সহজ ছিল, আমার করে দেওয়া উচিত ছিল। এইভাবে তুমি পারছো না, মানে এইভাবে তুমি সবসময় চিন্তা করছো।
হঠাৎ দেখা গেল তুমি স্নান করতে যাওয়ার সময় হঠাৎই তোমার মনে হলো, আরে এই সূত্রটা তো লাগালে হয়ে যায়। হ্যাঁ, হয়ে যাবে। তো তুমি সত্যিই যখন দেখলে হয়ে গেল, তখন তাহলে তোমার যে এই ধারণাটা, এটা তুমি ভাবছো যে গণিতটা এমন ছিল, তো এমন হতো, এমন হবে, এটা লাগালে হতো, এই সূত্রটা লাগালে। তো এইভাবে যখন আমরা পুরো বিষয়টাকে বুঝিয়ে বারবার চেষ্টা করে সেটাকে সমাধান করার চেষ্টা করছি, কিন্তু হঠাৎই একসময় আমার মধ্যে তার সমস্যা সমাধানের উপায়টা চলে এলো। সেটাকে অ্যাকচুয়ালি যে অন্তর্দৃষ্টি, অন্তর থেকে জাগ্রত হচ্ছে আর কি, সেটা অন্তর্দৃষ্টি। এটা আচ্ছা দেখি দাও আগে দেখি 24-24 অন্তর্দৃষ্টি জাগ্রত হলে প্রজ্ঞাবাদী মনোবিদরা সমস্যা সমাধানকে ব্যাখ্যা করেছেন কি? প্রজ্ঞাবাদীরা উদ্দীপক প্রতিক্রিয়া, ইনফরমেশন প্রসেসিং, অভ্যাস গঠন, ধারণা গঠন। ইনফরমেশন প্রসেসিং মানেই তোমার ব্যাপারটা বলে দিয়েছে। দেখো, ইনফরমেশন প্রসেসিং, ধারণা গঠন তো হবে না, আমরা এটাকে জেনেছি প্রজ্ঞাবাদীদের মতে। অভ্যাসও হবে না, আর উদ্দীপক প্রতিক্রিয়া হবে না। হয় এখানে ইনফরমেশন প্রসেসিংটা একটু বলি। যখন আমরা কম্পিউটার নিয়ে বসি, তখন কিবোর্ডে টকাটক আমরা কিবোর্ড দিয়ে ইনপুট করে দিলাম। এবারে ওই যে ইনপুট করে দিলাম যে তথ্যগুলোকে, ওই তথ্যগুলো কোথায় প্রসেসিং হয়? কম্পিউটারের সিপিইউতে। এবারে সিপিইউতে প্রসেসিং হয়। এবার আমাদের কোথায় প্রসেসিং হবে? আমরা যে পড়ছি, এই প্রসেসিংগুলো কোথায় হচ্ছে? আমাদের সিপিইউ, মানে আমাদের মস্তিষ্কে। তো এই কারণে ইনফরমেশন প্রসেসিংটাই হওয়া উচিত। তো দেখা যাক কি 25-এর বি আছে, বি। 26-এ কি রয়েছে দেখো, সমস্যা সমাধান কোন ধরনের কার্যাবলী? এটা কোন ধরনের কার্যাবলী? বৌদ্ধিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক। দেখো, নৈতিক হবে না, সামাজিক হবে না, প্রাক্ষবিকও না হওয়াটাই। দেখো, প্রাক্ষবিক মানে কি? প্রক্ষোভ, সেখানে রাগ, ভয়, আনন্দ, ভালোবাসা এগুলো কাজ করবে, কিন্তু এইগুলোর মাধ্যমে তার সমস্যা সমাধান করা যায় না। মানে কেউ ধরো মনে করে দোষ করেছে, কিন্তু সে প্রচুর কান্নাকাটি করছে, তাহলে তাকে দোষ থেকে মুক্তি দিয়ে দেওয়া হলো, সেখানে প্রক্ষোভ কাজ করলো। এইভাবে কোনোদিন হয় না। তো যাই হোক, সমস্যা সমাধানের কোন কার্যাবলী? এখানে বৌদ্ধিক, মানসিকটা হওয়া উচিত, তাই না? দেখা যাক 26-এ কি আছে, অপশানে। ঠিক আছে। 27-এ বলেছে দেখো, নিচের কোন মনোবিদ সমস্যা সমাধানকে উচ্চ স্তরের শিখন বলেছেন? সমস্যা সমাধানকে উচ্চ স্তরের শিখন বলেছেন, সমস্যা সমাধানকে। হেগেল, ব্রুনার, স্কিনার। এটা দেখতে হবে, এটা কি কে বলেছে দেখে নিই। 27-এর দাগের কি বলেছে? সি, জ্ঞানে বলেছেন। তাহলে কোন মনোবিদ সমস্যা সমাধানকে উচ্চ স্তরের শিখন বলেছেন? জ্ঞানে। এটা আমাদের মনে রাখতে হবে। 28 দাগের প্রশ্ন রয়েছে, সমস্যা সমাধান হলো এক ধরনের শিখন যেখানে যথাযথ প্রতিক্রিয়াটি আবিষ্কার করতে হয়, উক্তিটি কে বলেছেন? বাপরে বাস, সমস্যা সমাধান হলো, এটা জ্ঞানেই করে দিই। আগেটা ওইরকম টাইপের একটা প্রশ্ন ছিল, কিন্তু পরীক্ষায় আমরা এরকম পাবো না। ঠিক আছে, তো দেখা যাক এর উত্তরটা কি আছে। 28-এর বি। না গো, জ্ঞানে না। 28-এর বি বলেছে গেটসন বলেছেন যে সমস্যা সমাধান হলো এক ধরনের শিখন যেখানে যথাযথ প্রতিক্রিয়াটি আবিষ্কার করতে হয়। যথাযথ প্রতিক্রিয়া মানে উপায়টা, কোন উপায় তুমি সমাধান করলে সেটা আবিষ্কার করতে হয় তোমাকে। আর কোন মনোবিদ সমস্যা সমাধানকে উচ্চ স্তরের শিখন বলেছেন? জ্ঞানে বলেছেন। এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে। 29 নম্বর প্রশ্নে রয়েছে দেখো, সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের কোন ধরনের ক্ষমতার প্রয়োজন? বৌদ্ধিক ক্ষমতা, পর্যবেক্ষণ ক্ষমতা, সংগঠন ক্ষমতা, সবকটি। আচ্ছা, এখানে কোন ধরনের ক্ষমতা হবে? তুমি সমস্যা সমাধান করতে চাইছো, কি করতে? তোমার বৌদ্ধিক ক্ষমতা থাকতে হবে। সংগঠন ক্ষমতা মানে সাজানোর ক্ষমতা, তুমি তথ্য পেলে তুমি সাজাতেই পারলে না, তাহলে কি করে সমস্যা সমাধান করবে? পর্যবেক্ষণ, অবশ্যই পর্যবেক্ষণ মানে কি? প্রত্যক্ষণ করার ক্ষমতা, তোমার দেখবে, তুমি প্রত্যেকটা তথ্যগুলোকে যাচাই করে দেখবে, তো সেখানে প্রত্যক্ষণ ক্ষমতা বা পর্যবেক্ষণ ক্ষমতা কিন্তু দরকার। আমার মনে হয় সবগুলোই হবে, আশা করবো এটাই সবাই করেছো। উত্তরও আছে ডি, একদম রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখি কি আছে। আচ্ছা, এরপরে আমি অ্যান্সার স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নিজেরা প্র্যাকটিস করার সময় এটা করতে পারো। ঠিক আছে। আচ্ছা, অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে তোমরা নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করতে পারবে এটা পুনরায় আবার। তো আশা করবো আর এরপরে আর কিছু নেই। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এইখানে পর্যন্ত। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে 4 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো
ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।